যখনই যে অপোজিশনে থাকে তখনই হরতাল মানে হরতালের যে এই সংস্কৃতি এটাকে হাতিয়ার হিসাবে নেয়। হ্যাঁ, মানে এই না যে এখন যে রুলিং পার্টি আছে তারাই যে হরতালের ব্যাপারে বলতেছে করা ঠিক না, কিন্তু তারাও যেমন অপোজিশনে ছিল তারাও করেছে অতীতে। আসলে এটা সলিউশনটা কি হতে পারে? অধিকার হরতাল করার রাইট এদেশের জনগণের আছে। কখন এটা প্রয়োজন হয়? যখন নাকি দেশ একটা বিভ্রান্ত পথে চলতে থাকে, সরকার বা বিরোধী দল, সেই সময় হরতাল হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র গণতান্ত্রিক অধিকারকে আদায় করার জন্য। আমি কখনো বলি না যে হরতাল বন্ধ করে দেওয়া হোক আইন করে, কারণ তার অল্টারনেটিভ অন্য কিছু নেই। তবে আমরা কখনো ইস্যুবিহীন হরতালকে পছন্দ করি না। আমরা ইস্যুবিহীন হরতালকে সাপোর্টও করতে চাই না। হরতাল যে কেউই ডাকতে পারে, আবার হরতালকে মানা না মানা প্রত্যেকের ব্যক্তিগত অধিকার। হরতাল করতে হলে বাস চালিয়ে দিতে হবে, রাষ্ট্রকে ক্ষতির দিকে নিয়ে যেতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমাদের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে আরএনজি সেক্টর। এই আরএনজি সেক্টরের উপরে বাংলাদেশ আজকে আমি বলবো যে বেঁচে আছে। তো এখানে সরাসরি আমাদের প্রায় ৪৫ লক্ষ শ্রমিক এখানে কাজ করছে, যার 70% হচ্ছে মহিলা। কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ২ কোটি লোকের এখানে কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে। এছাড়া আজকে দেখছেন আপনারা যে ফরেন কারেন্সির রিজার্ভ অত্যন্ত বেড়ে গেছে। এটা কিন্তু শুধুমাত্র এক্সপোর্টের কারণেই এটা সম্ভব হয়েছে। সরকারি দল হোক এবং বিরোধী দল হোক, যে কেউই হোক না কেন, দেশের স্বার্থে অর্থনৈতিক উন্নয়নের দিকে সবাইকে দেখতে হবে। অর্থনৈতিক উন্নয়নটা দেখতে হবে। ক্ষমতার লোভে যে হরতাল দিয়ে দেশকে ধ্বংস করে কেউ যদি সরকারে আসে, সে তো নিজেও সরকারকে পরিচালনা করতে পারবে না। সে তো নিজেও পারবে না, সেও হয়তো ৫ বছর ক্ষমতায় থাকতে পারবে না যদি আজকে অর্থনৈতিক ধ্বংসটা হয়ে যায়। এরপর প্রেক্ষিতে আমি সকলের কাছে আবেদন করব, সরকার এবং বিরোধী দল সকলের কাছে আবেদন করব যে একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন আছে। কিন্তু সমাধানের কথা তো আমরা কিছু বলতে পারবো না, কারণ আমরা দেখছি যে আজকে যে হরতালগুলি হচ্ছে সেটা মেইনলি স্বাধীনতা বিরোধী চক্রকে সহায়তা করার জন্যই এই হরতালটা হচ্ছে। তারা যারা নাকি আজকে দেশপ্রেমিক, তারা কখনোই এই হরতালটাকে সমর্থন করতে পারে না। একদিক দিয়ে পারে না, যেমন অর্থনৈতিক উন্নয়নের জন্য পারে না, দ্বিতীয় দিক দিয়ে পারে না যে স্বাধীনতার পক্ষে যারা ছিল তারা কখনোই হরতালটাকে সমর্থন করতে পারে না। এটাকে এক একজন এক একভাবে নিচ্ছেন। কখনো চাঁদে সাইদির মুখ দেখিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছেন, অপপ্রচার চালাচ্ছেন, এবং সোজা কথায় যেটা এক কথায় বলা যায়, ক্ষমতার লোভে প্রচন্ড নোংরামি করা হচ্ছে। প্রচন্ড নোংরামি করা হচ্ছে। আমি একটা ইস্যু আজকে দাঁড়িয়েছে, সরকার হাটাও। সরকার কিন্তু কোনো দল বানিয়ে দেয়নি, সরকার কিন্তু বানিয়েছে জনগণ। তো জনগণের প্রয়োজনই সরকার হাঁটাবে। অতীতে এরকম ঘটনা বাংলাদেশে বহুত আছে যে সরকারকে জনগণ সরিয়ে দিয়েছে। যখন জনগণ প্রয়োজন বোধ করবে তখন কোনো দলের আহ্বানের প্রয়োজন হবে না। সুতরাং আমরা বিশ্বাস করি যে বর্তমানে যেভাবে দেশ চলছে তাতে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। বিশেষ করে আমাদের সেক্টরগুলি সম্বন্ধে আমি বলবো, টেক্সটাইল সেক্টর বলেন আর আরএনজি সেক্টর বলেন, আমরা কিন্তু এত অরাজকতার ভিতরেও আমাদের পারফরমেন্স দিন দিন বাড়িয়ে যাচ্ছে, দিন দিন বাড়িয়ে যাচ্ছে। হরতাল কিন্তু আমাদেরকে এখনো এফেক্ট করতে পারে নাই। এটা যদি বলি এটাও ভুল হবে, কারণ হরতাল যদি না হতো তাহলে আজকে আমাদের গ্রোথ অনেক বৃদ্ধি আপনারা দেখতে পারতেন। এবারে হরতালে
একটা নতুন সংস্কৃতি এসেছে, হরতালের দিন নয়, হরতালের আগের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে, আগুন, পুলিশের উপর নির্যাতন, পুলিশকে হত্যা, গাড়িতে আগুন, এই বিষয়গুলো আপনি হরতালের নতুন সংস্কৃতি এই ধ্বংসাত্মক দিকটা সম্পর্কে কিছু বলবেন? হরতাল তো গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, কিন্তু গণতান্ত্রিক অধিকার আদায় করতে গিয়ে আরেকজনের গণতন্ত্র হরণ করা হচ্ছে, গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে, এই বিষয়ে কিছু বলবেন? না, আমি সেটাই বলছিলাম যে হরতাল তো গণতান্ত্রিক অধিকার ছিল, কিন্তু জোর করে হরতাল করানোর জন্য যেভাবে আপনার ধ্বংসাত্মক কাজগুলি চলছে, এটা তো জঘন্যতম অপরাধ ছাড়া অন্য কিছু না। আর এই অপরাধকে দমন করার জন্য শুধুমাত্র সরকারেরই দায়িত্ব নেওয়া উচিত, যেটা নাকি সরকারের কন্ট্রোলও চলে না আমি বলবো, যেটা হচ্ছে প্রশাসন। প্রশাসনের দায়িত্বশীল আরো বেশি হওয়া উচিত। এবং আজকে আমাদের দেশে যেভাবে পুলিশকে হত্যা করা হচ্ছে, এটা তো কোনো মানসিক কাজ না, এটা অমানসিক কাজ হচ্ছে। এবং সাধারণ জনগণ একটা স্বাধীন দেশে কেন সে মৃত্যুবরণ করবে? সেটা পুলিশের গুলিতে হতে পারে, বা অপশক্তির যারা হরতাল আহ্বানকারী তাদের পিকেটিং এর কারণে হতে পারে, অগ্নিসংযোগের কারণে হতে পারে। কেন আজকে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক এইভাবে মৃত্যুবরণ করবে? এবং দেশের সম্পদ যারা নষ্ট করছে তাদের তো কঠোর বিচার হওয়া উচিত। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা গতকাল একটা আইন পাশ করেছেন, পিকেটারদের জন্য ওনারা একটা আইন করেছেন। এটা আরো আগে করা উচিত ছিল, এবং সেটা শুধু আইন করে রাখলেই হবে না, ওটাকে আরো খুব দ্রুত ওটাকে কার্যকর করতে হবে, তাহলে যদি আমরা কিছুটা রক্ষা পাই। আইনের কথা বললেন, আমাদের দেশে প্রচুর আইন আছে যেগুলো আইনের প্রয়োগ নেই। এই আইনগুলো দিকের প্রয়োগের দিকে না গিয়ে নতুন নতুন আইন করছে সরকার। যেমন এর আগে জঙ্গি সংগঠন হিসাবে বেশ কয়েকটা ধর্মীয় রাজনীতি দিয়েছিল, এগুলো নিষিদ্ধ করেছিল সরকার। কিন্তু এবার জামায়াতে ইসলামী রাজনীতির নামে যা করছে, এটা এই যে জঙ্গি সংগঠনগুলো বন্ধ হয়েছে, তাদের তৎপরতা ছাড়িয়ে গেছে। সেই সংগঠনকে বন্ধ করার ব্যাপারে সরকারের ভূমিকা সম্পর্কে সরকারের ভূমিকা সম্বন্ধে আমি তো একটুখানি বলেছি, তারপরেও বলবো, এই মুহূর্তে সরকার যদি কঠোর না হতে পারেন, সরকার জনগণের ক্ষতি করবে না। সরকারকে আরো কঠোর হতে হবে, অন্যথায় আমাদের দেশের স্বাধীন নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। এটা সরকারের নৈতিক দায়িত্ব। যেমনটি অপোজিশনরা আজকে, হরতালকারীরা আজকে যেভাবে মরিয়া হয়ে দেশের সম্পদ নষ্ট করছে, যে মানুষের নিরাপত্তা হরণ করছে, তার অল্টারনেটিভ কিন্তু এটাই, সরকারকে অত্যন্ত কঠোর হতে হবে। এটা সরকারের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। সরকার এই জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারে যে আইনি প্রক্রিয়া আছে সেখানে না গিয়ে যে তারা সংসদে যাবে বা আইনি কোর্টের যেই আছে, এদিকে কি আপনি মনে করছেন যে সরকার মানে কোনো দ্বিধার ভিতরে আছে জামাতকে নিষিদ্ধ করে জামাতের সরকারের ভোটের রাজনীতিতে কোনো সমস্যা হবে, এদের কোনো দ্বিধা আছে? আসলে এটা তো পলিটিক্যাল কোশ্চেন, পলিটিক্যাল কোশ্চেনের উত্তর আমার না দেওয়াই ভালো। তবে আমি তো বলছি যে স্বাধীনতার বিপক্ষে যারা আছে তাদের তো যে কোনো উপায়ে, সে যেই হোক না কেন, যে দলেরই সদস্য হোক না কেন, তাকে প্রোটেক্ট দিতে হবে। আমরা আবার মানে ব্যবসায়ী জগতে চলে আসতে যাচ্ছি। আমরা জিএসপি সুবিধা সম্পর্কে একটা আলোচনা চলছে এখন আমাদের এই আরএমজি সেক্টরে। এই জিএসপি সুবিধা আছে বা যেটা বলা হচ্ছে চলে যেতে পারে, এই আশঙ্কাগুলো নিয়ে কিছু বলেন। অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা, যে আপনি বোধহয় আমেরিকার কথা বলছেন, আমেরিকায় কখনো আমাদের জিএসপি ছিল না, জিএসপি সুবিধা তো আমাদের ছিল না। কিন্তু যেহেতু এটা দেশের একটা প্রেস্টিজিয়াল ইস্যু, আমাদের সামান্য কিছু আইটেমের উপরে জিএসপি ছিল, এটা চলে যাক, এটা দেশের ক্ষতিকর হবে। যার জন্য আমাদের আরএমজি সেক্টর থেকে ইতিমধ্যে আমেরিকায় একটা প্রতিনিধি দল গিয়েছিলেন। আমরা আশাব্যঞ্জক কিছু কথাবার্তা আলোচনা করতে পেরেছি, এবং তাতে আজকের যে পরিস্থিতি, তাতে আমরা মনে করে নিতে পারি যে জিএসপিটা উইথড্র হবে না। এবং রাজনৈতিক পরিস্থিতি
অস্থিরতা যদি দূর হয় আমরা বিশ্বাস করি আমাদের আরএনজি সেকশনও আগামীতে আমেরিকায় জিএসপি ফ্যাসিলিটিটা পাবে। গ্যাস এবং বিদ্যুৎ সংকট কি আপনাদের আর্থিক সেক্টর সহ বিজনেস অন্যান্য সেক্টর যে সমস্যাগুলো করছে সেগুলো যদি একটু বলেন। এখন তো মেন সমস্যাই যেটা হচ্ছে আবার যে প্রতি সপ্তাহে অর্ধেক তো আমার কেটে যাচ্ছে হরতালের টেনশনে। হরতালের টেনশনে কেটে যাচ্ছে এবং হরতালে আমাদের র মেটেরিয়ালস ভিতরে আসছে না এবং ফিনিশ গুডস আমরা রপ্তানি করতে সাহস পাচ্ছি না। আমাদের দেশে ইন্স্যুরেন্সগুলি কিন্তু এত সুবিধাজনক না যে আমি একটা ট্রাক ভাড়া করলাম, ভাড়ার এগেনস্টে আমি ইন্স্যুরেন্স করলাম যে রাস্তায় জ্বালিয়ে দিবে, সেটাকে আমি রিকভার পাবো। এটা কিন্তু আমাদের সরকার এখন পর্যন্ত করতে পারেননি। এটা যদি থাকতো তাহলে হয়তো অনেকেই হরতালের মধ্যেই মালটাকে শিপমেন্ট করার জন্য সাহস করতে পারত। তারপরে এখন একটা সরকার একটা পদ্ধতি দিয়েছেন যে কাঁচপুর ব্রিজ থেকে চিটাগাং পোর্ট পর্যন্ত পুলিশ প্রোটেক্ট দিয়ে এই আমাদের রপ্তানিযোগ্য পণ্যগুলি প্রেরণ করা হবে। তো যেখানে নাকি পুলিশই আজকে মার খাচ্ছে রাস্তায়, সেখানে এই প্রোটেকশনটা কতটুকু আমরা কার্যকর মনে করতে পারি। তা হরতালে সবচেয়ে বড় অসুবিধা কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আমার সেক্টরে, নিটওয়ার সেক্টরে যারা আমাদের শ্রমিক তারা কিন্তু ফ্রন্ট বেসিসে কাজ করে, পিস রেটের উপরে কাজ করে, নিটওয়ার এবং সোয়েটার। ওভেনটা স্যালারি ভিত্তিক হয়। তা আমি যখন র মেটেরিয়ালস আনতে পারি না, আমার ফ্যাক্টরিতে যখন আমি র মেটেরিয়ালসটা দিতে পারি না, তখন কিন্তু এই সমস্ত লোকগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা লোক যদি 500 টাকা প্রতিদিন কামাই করতে পারে, তার ইনকামটা কিন্তু কমে গিয়ে প্রায় 70-80 টাকা 100 টাকা গিয়ে দাঁড়িয়ে যায়। তো এই ক্ষতিটা কি সরকারকে করা হচ্ছে হরতাল করে, না আমার দেশের নিরীহ কর্মজীবী মানুষকে করা হচ্ছে? এটাই আমার প্রশ্ন যারা নাকি হরতাল আহ্বান করেন। এই হরতালের সাথে তাহলে কি গ্যাস এবং বিদ্যুৎ সংকটের উপর হরতালের কোনো সমস্যা হয়েছে? গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে কি সমস্যা লাগছিল? গ্যাস এবং বিদ্যুৎ সংকট আছে, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু তারও কিন্তু একটা অল্টারনেটিভ আছে। আমরা গ্যাসের সমস্যাটা বা বিদ্যুতের সমস্যাটা ম্যাক্সিমামটা আমরা ডিজেল দিয়ে পুষিয়ে নিতে পারি, যদিও সরকার এটাকে মূল্য অনেক বৃদ্ধি করে দিয়েছেন। তারপরেও বলবো আমি যে আমরা এটাকে রিকভার করতে পারি। আমরা যদি এটা রিকভার না করতে পারতাম তাহলে গত 1 বছরের যে আমাদের এক্সপোর্ট পারফরমেন্সটা আপনারা দেখছেন এতখানি বৃদ্ধি পেত না। ওটাকে রিকভার করা যায়, কিন্তু হরতালকে তো রিকভার করা যায় না। আমাদের জন্য সবচেয়ে বড় ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আমরা মনে করি, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু হচ্ছে আমাদের সময়। আমরা যারা সত্যিকারী ব্যবসায় করি তারা কিন্তু আমরা অঙ্কে আমরা কখনোই আমাদের লাভের অংশ গুনি না। আমরা টাইমিংয়ে আরএনজি সেকশনটা বিশেষ করে টাইমকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ধরে নেয়। এবং আমাদের শ্রমিকরাও দেখেছেন আপনি যে 2 ঘন্টা 4 ঘন্টা ওভারটাইম তাদের জন্য কোনো ব্যাপার হয় না, তারা কিন্তু ওভারটাইম করে এটা পুষিয়ে দেয়। তা ওভারটাইম তারা পায়, তারা কিছু আয়ও তাদের বৃদ্ধি পায়, এবং আমরাও যে সময়টা বৃদ্ধি পাই তাতেই কিন্তু আমরা এক্সপোর্টটাকে বৃদ্ধি করতে পারি। আমরা কিন্তু নতুন ফ্যাক্টরি করার সুযোগ আমাদের নেই, কারণ আমরা বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস সংযোগ আমরা এখন পাচ্ছি না। যেটুকু আছে আমাদের সেটুকু দিয়েই কিন্তু আমরা এক্সপোর্টকে বৃদ্ধি করতে পারছি না। সুতরাং আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত যে দেশকে ভালোবেসে হরতালকে প্রত্যাহার করা, এবং যেই বিষয়টি সবচেয়ে বড় বিষয় যে নির্বাচন কি করে হবে, এটার জন্য তো এদেশের জনগণ একটা সংসদ বানিয়ে দিয়েছে। আজকে যদি কেউ সংসদে না গিয়ে আলোচনা না করে, রাজপথে আলোচনা করে রাজপথেই তাদের সিদ্ধান্ত দেন, এর থেকে নোংরামি তো অন্য কিছু হতে পারে না। এবং যারা যাচ্ছেন না তারা আমাদের পয়সায় বেতন ভাতা টেলিফোন বিল ভোগ করছেন। তারা যদি সংসদে গিয়ে কথা না বলতে পারেন তাহলে তারা কিভাবে ভবিষ্যতে তারা দেশ পরিচালনা করবেন, এটাও কিন্তু আজকে জনগণের প্রশ্ন। তারা কিন্তু জীবনে কখনোই 100% সংসদে যেতে পারবেন না। বিরোধী দলকে রাখতেই হবে, বিরোধী দল থাকবেই। আমার মনে হয় তাদের এখনো সময় আছে, সংসদে গিয়ে তাদের গণতান্ত্রিক চর্চা করা উচিত।
এবার আমরা একটু আপনার মানে পারিবারিক এবং আপনার ব্যক্তি জীবনে ফিরে আসতে চাই। আপনি ব্যবসার পাশাপাশি আপনার পরিবারকে কতটা সময় দিচ্ছেন, কিভাবে সময় দিচ্ছেন, এতে বাসায় ভাবি সহ আপনার মানে ফ্যামিলি মেম্বাররা ঠিক কিনা? অ্যাকচুয়ালি সত্যি কথা যে আমি কিন্তু আমার পরিবারকে সময় দিতে পারি না। সময় দিতে পারি না এই কারণেই যে আমি যদি ঢাকা নারায়ণগঞ্জে আসা যাওয়া করি, বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ করার আসার টাইমটা হচ্ছে 2.5 ঘন্টার থেকে 4 ঘন্টা ওয়ান ওয়েতে, এবং ডবল ওয়েতে এটা 8 ঘন্টা হয়ে যায়। তাহলে আমার ওয়ার্কিং টাইমই হচ্ছে 10 ঘন্টা। তো সুতরাং সপ্তাহের বেশিরভাগই দিনই আমাকে এই ফ্যাক্টরিতেই আমাকে বসবাস করতে হয়। তা ঢাকা নারায়ণগঞ্জ করে এই নারায়ণগঞ্জে এসে ফ্যাক্টরি চালানো, এটা হতে গেলে আমি যদি পরিবারকে সময় দিতে চাই তাহলে আমার ফ্যাক্টরিকে বন্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আমি আশাবাদী যে আমাদের ওভারব্রিজগুলির কাজ শেষ হয়ে গেলে হয়তো বা ফ্যামিলিকে একটু সময় দিতে পারবো, এই আশায় আছে। আপনি যদি আপনার মানে শুরু থেকে একটু বলেন যে আপনি কিভাবে আজকের এই পর্যায়ে আসলেন, মানে বিজনেসের নিয়ে স্ট্রাগলিং ইয়েটা, অর্থাৎ আপনার কি উঠে আসার কাহিনীটা। উঠে আসার কারণে, আমার এই উঠে আসার কারণটা কিন্তু আমার দেশ, বাংলাদেশ স্বাধীনতা, সেটাই কিন্তু কারণ। আজকে আমার জন্য না, সবার জন্যে এটা আমাদের উপলব্ধি করতে হবে। আজকে যদি দেশ স্বাধীন না হতো, হয়তো আমি কোনোখানে পিয়ন চাপরাশির চাকরি করতাম, হয়তো আমার এই ফ্যাক্টরিতেই অন্য কোনো পাকিস্তানের ফ্যাক্টরি হতো, আমি এখানে একজন অপারেটর হিসাবে হয়তো কাজ করতাম। এটা আমাকে আমার দেশ দিয়েছে। আমি সময় মতো কাজ করতে পেরেছি। আমি জীবনে অনেক কষ্ট করেছি। 75 সনের পরে আমার পরিবারকে এক প্রকার ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমার বাবাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, আমার বড় ভাইকে দেশের বাইরে চলে যেতে হয়েছিল কাদের সিদ্দিকীর সঙ্গে, এবং ছোট ভাই তো তখন অনেক ছোট, তখন থেকে আমাকে সংসারের দায়িত্ব নিতে হয়। তো সেই সময় আমাকে অনেক ছোট ছোট কাজই করতে হয়েছে। এক পর্যায়ে গিয়ে আমি লোকাল মার্কেটে এই হুঁশিয়ারি ব্যবসাটা শুরু করি। সেখান থেকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি এক্সপোর্ট শুরু করি। আমার প্রথম এক্সপোর্ট ছিল প্রথম বছরে $45,000। আজকে আল্লাহর রহমতে আমি মাসে 25 থেকে 30 লক্ষ ডলার এক্সপোর্ট করতে পারি। এখানে আমার সবচেয়ে বড় সুখের বিষয় হচ্ছে, আমি যখন ঢাকা কলেজে পড়ি, একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে ডেকে নিয়ে গেছিলেন এবং উনি বলেছিলেন যে তোমার পলিটিক্সের দরকার নেই, আমাদের পুরো পরিবারটাই পলিটিক্যাল, তোমার পলিটিক্সের দরকার নেই, তোমাদের পরিবারে পয়সার প্রয়োজন আছে, তুমি এমন একটা কিছু করো যেটা দিয়ে তুমি অন্তত কিছু মানুষকে শান্তিতে রাখতে পারবে। তখন আমি অনেক ব্যবসা করে আমি দেখলাম যে এটাই সবচেয়ে ভালো ব্যবসা, যেখানে ছেলেরা এবং মেয়েরা একই সাথে কাজ করতে পারে এবং তাদেরকে যদি আমি ফিডিং ঠিক মতো দিতে পারি, তারা আমাকে সম্মান করবে। তা আমি আমার ফ্যাক্টরি চালু করার কয়েক বছরের ভিতরেই আমি আমার ফ্যাক্টরিতে দুপুরের খাওয়াটার ব্যবস্থা করলাম, যেটার জন্য সম্পূর্ণ ফ্রি, যেখানে কোনো পয়সা তাদেরকে দিতে হয় না। এই খাওয়ার ব্যবস্থাটা করার পরে আমি মনে করি যে আমি একটা পরিবারের মধ্যে আছি এবং তাদেরকে আমি সন্তুষ্ট রাখতে পেরেছি, এবং তাদেরকে অন্তত সপ্তাহে আমিষটা যেন তারা ঠিক মতো পায়, ক্যালোরি যেন ঠিক মতো পায়, সেভাবে আমি এটাকে নিজে মনিটরিং করি। বর্তমানে আমার ফ্যাক্টরিতে 2,500 লোক প্রতিদিন দুপুরবেলায় খাচ্ছে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সান্ত্বনা যে আমি এটা করতে পারি। তা এটা হচ্ছে এক জিনিস। দ্বিতীয় হচ্ছে, যেটাকে সাপোর্টিং দেওয়ার জন্য আমি কিছু এগ্রিকালচারের কাজও করি। সেটা হচ্ছে আমার প্রায় 500 গরু আছে। প্রতিদিন আমি বাজারে 2,000 লিটার দুধ বিক্রি করে থাকি। এবং এছাড়া আমার একটা মাছের প্রজেক্ট আছে। এই মাছ এবং এখান থেকে যে আমার মানে যে গরুগুলি আমার মানে ষাঁড় গরু যেগুলি হয়, সেই গরু এবং এই মাছ, এটা কিন্তু ফ্যাক্টরির দুপুরবেলার খাওয়া হিসাবে আমি ইনভেস্ট করতে পারি। এবং আমি যে দুধটা বিক্রি করি, এটাকে আমি সম্পূর্ণ সামাজিক কাজে আমি এই প্রফিটটাকে আমি ডোনেট করি।
সমস্যা হচ্ছে সবগুলো কিভাবে আপনি রুটিন মানে এই সময়টা সমন্বয় করেন? আপনি এটা জানারই কারণে অর্থ মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এই যে আপনি এত স্ট্রাগল করে করে উঠেছেন, আবার এখন কিন্তু এই বয়সেও আপনি সবকিছু নেতৃত্ব দিচ্ছেন, এই বিষয়ে কিছু বলবেন আর ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলবেন? সবচেয়ে বড় জিনিস হয়েছে, দেখেন আমরা যখন স্কুলে পড়ি তখন আমরা একটা রুটিন ব্যবহার করি, যে আমি ইংরাজি ক্লাস করব, তারপরে বাংলা করব, তারপরে অঙ্ক করব, তারপরে ইতিহাস করব। আমরা সবগুলি সাবজেক্টে কিন্তু একসাথে পড়ি না। তো এই রুটিনটা যে আমরা মেনটেন করেছি এটাই আমার জীবনে কাজে লেগেছে। আমার ওয়ার্কিং আওয়ার শুরু হয় রাত্রে 3টা থেকে, কারণ অল্টারনেটিভ আমার কাছে কিছু নাই। কারণ এত গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলিকে মেনটেন করার জন্য আমার রাত্রে 3টা থেকে মনিটরিং করতে হয়। রাত্রে 3টা থেকে মনিটরিং করলেই তারপরে আবার 2500 লোকের খাওয়ার ব্যবস্থা করতে হয়। এটা যদি আমি খুব সকালে যদি আমি বাজারটা না করি তাহলে এটা হবে না। এটা আমি বর্তমান সরকারকেও ধন্যবাদ জানাবো যে ডিজিটাল সিস্টেম হওয়াতে ইটস এ পসিবল। যে এই ডিজিটাল সিস্টেম হচ্ছে আমরা কিন্তু অনলাইনে কাজ করতে পারছি। আমার মেইন প্রজেক্ট যেটা আছে এগ্রিকালচার প্রজেক্ট, সেটা খুলনায়। ওইটা যখন আমার ছিল না, এই ডিজিটাল পদ্ধতিটা যখন আসে নাই, তখন অন্তত সপ্তাহে 4 দিন আমাকে ওখানে যেতে হতো। আর গত 6 মাসে আমি একবারও যাইনি। আমি অনলাইনে সব দেখছি, এবং ওখানে এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এবার আমের ফলন কিরকম হয়েছে, আমি আপনাকে বলতে পারবো। এবং মাছের সাইজটা কত হয়েছে এটাও যদি বলেন তাও আমি বলতে পারবো। কোন গরুটার অবস্থা কি এটাও আমি বলতে পারবো, কারণ আমি অনলাইনে এটাকে অলওয়েজ মনিটরিং করতে পারছি। তো রান্নাটা কি হচ্ছে এটাও আমি দেখতে পারি। তো এটা তো আমাদের জন্য একটা অনেক বড় পাওনা। এটা হচ্ছে একটা সিস্টেম। তা আপনি আমার এখানে একটা ওয়েবসাইট কি বলে এটাকে, আমার এখানে একটা ভিডিও কনফারেন্স আছে। আপনি আপনার ওই সবার সঙ্গে এখান থেকে আমার ভিডিও কনফারেন্স, আমার ফ্যামিলি, আমার বায়ার, আমার আপনার এগ্রিকালচার প্রজেক্ট, তো এগুলি কিন্তু আমি এখান থেকে মনিটরিং করতে পারি। আমি আমার নাতির সাথে গল্পটাও আমি এখান থেকেই করতে পারি। তাই এইটার জন্য তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, বর্তমান সরকারকে, জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ না দিয়ে পারবো না। এটা কিন্তু খুব বেশি ক্যাপিটাল আমাদের লাগেনি। তো এই যে সুবিধাটা, এই সুবিধার কারণে এটা হয়েছে। তা বিকিমের সাথে আমি এখানে বসেই কাজ করতে পারছি প্রয়োজনীয় কাজগুলি। এবং আমি সবচেয়ে বড় সৌভাগ্যবান আমি এটাই বলবো, কারণ আমি যে আমার সহকর্মীগুলি নিয়েছি, এরা সবসময় আমাকে ভালোবাসে এবং মূল্যায়ন করে, এবং যাকেই যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে সে সেই রেসপন্সিবিলিটি ওটা দিয়ে কাজ করে। আগে একটা সবাই ছিল যে সম্পূর্ণ দায় দায়িত্বটা প্রেসিডেন্টের উপরে থাকত, এবং প্রেসিডেন্ট বোধহয় এটাকে কৃতিত্ব মনে করতেন। আমি অন্তত এই কাজটা করতে পেরেছি, প্রত্যেকটা ডাইরেক্টরকে তার তার নিজ নিজ দায়িত্বটা দিতে পেরেছি, ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি। আপনারা দেখবেন হয়তো মিডিয়াতে আমার থেকে অনেক বেশি আমার ভাইস প্রেসিডেন্টরা যান। আমি কখনো টক শোতে যাই না, 1-2টা ছাড়া আমি যাইনি। আমি এই টাইমটাকে আমি দিতে পারি না। সুতরাং আমার ভাইস প্রেসিডেন্টকে আমি সেইভাবে ডেভেলপ করেছি, এবং অন্য অন্য সেক্টরে যেগুলি কাজ হয় সেগুলি কিন্তু ডাইরেক্টরই করেন। তো প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করছেন। রুটিনটাকে আমি খুব স্ট্রিক্টলি ফলো করি। প্রযুক্তির বদলতে আপনি সবার সাথে কন্ট্যাক্টে রাখতে পারছেন, আপনার হচ্ছে অনলাইনের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করতে পারছেন। এটা শুধু এখানে না, আমি যদি দেশের বাইরেও থাকি তখন আমার সাথে একইভাবে চলে। আচ্ছা, আপনি ফ্যামিলি অ্যাক্টিভিটিস গুলো কি আপনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করেন, মানে বাসাও কি সেই? ম্যাক্সিমাম তাই করি, কারণ আমার নাতি তো আমার সাথে গল্প করবে। ও তো কিছুক্ষণ সময় করবে, ও স্কুল গোয়িং, বড়টা স্কুল গোয়িং। মানে ডিজিটাল বাংলাদেশ তো মোটামুটি আপনি পুরোপুরি কাজে লাগাচ্ছেন। আমি কিন্তু যখন প্রথম বাংলাদেশে কম্পিউটার এসছে, আমি কিন্তু বোধহয় নারায়ণগঞ্জে বা ঢাকায় বলেন, আমি বোধহয় 1-2 জনের মধ্যে একজন যে প্রথম কম্পিউটারটা আমি ব্যবহার করেছি। এবং সিটিসেলের প্রথম আপনার মোবাইল টেলিফোনটাও বোধহয় আমি কিনেছি। তা আমি এটা খুবই ইন্টারেস্টেড যে এটা দিয়ে সময় কমিয়ে নিয়ে আসা যায়, কাজ করার সময়টা অনেক কমিয়ে নিয়ে যায়। এটা আমাদেরকে ইউটিলাইজ করা প্রত্যেকেরই উচিত। আচ্ছা,
আর ভাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু মানে আপনি কিছু বলবেন, তারা কি যে পড়ালেখা শেষ করে আজকে যে রাজনীতি করছে, এই যে টেন্ডার বাজেটে চলে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন স্টুডেন্ট ফ্রন্ট গুলো, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ভবিষ্যৎ প্রজন্ম তো দূরের কথা, এটা তো আমাদের জন্য একই রোগ। দ্যাট ওয়ান ইজ দ্য ফ্রাস্ট্রেশন যতক্ষণ পর্যন্ত দূর না হবে ততক্ষণ পর্যন্ত ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক গাইডলাইন দেওয়া যাবে না, এবং সবাইকে একটা লেভেলে আসতে হবে। সেটার জন্য কিন্তু সকলকে কাজ করতে হবে, এটা কেউ কাউকে দিয়ে দিতে পারবে না। তা আমি তো বললাম আমার কথা, আমি খুব ছোট থেকে আমি কাজ করেছি, খুব ছোট কাজে আমি কখনো দ্বিধাবোধ করিনি। এবং আমাদের দেশের শ্রমিকরা কিন্তু বাইরে গিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারে, কিন্তু দেশে তারা একটু আত্মসম্মান বোধ লাগে তাদের। তা আজকে তো দেখেন অনেক উন্নতি হয়েছে দেশের, আজকে কিন্তু মেয়েরা গার্মেন্টসে চাকরি করছে। এবং সবচেয়ে সুখের বিষয় এটাই, আজকের থেকে প্রায় 7 বছর আগের কথা যদি আমি বলি, আমি একটা লোক পাইনি যে নাকি সিগনেচার করে তার স্যালারিটা উঠাবে। আজকে কিন্তু এমন কোনো ব্যক্তি নাই আমার ফ্যাক্টরিতে 3,000 3,500 লোকের ভিতরে যে নাকি সিগনেচার ছাড়া টাকা নেয়, যে সিগনেচারটা করতে পারে না বা একটা নোটিশ করলে পড়তে পারে না। এবং প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করে। আমরা যদি প্রয়োজন মনে করি যে একটা বন্ধের দিন পড়ে গেছে, যে সেই বন্ধের দিনটা আমাদের কাজ করতে হবে, আমরা যদি একটা SMS দিয়ে দিই, তাহলে আমাদের সকল কর্মচারী কর্মকর্তা অফিসে উপস্থিত হয়ে যায়। এবং আমাদের ম্যাক্সিমামটাই কিন্তু আমরা এখন স্যালারি দিতে পারছি মোবাইলের মাধ্যমে এবং কার্ডের মাধ্যমে। এই যে এই ডেভেলপমেন্টগুলি হয়েছে এবং লোক যে আজকে উন্নত হয়েছে, এটা তো অনেক গর্বের কথা। আর আমরা যেটা করছি আমাদের অর্গানাইজেশন থেকে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করেছি। তা আমাদের নারায়ণগঞ্জে সবচেয়ে বড় প্রবলেম ছিল যেটা মিড লেভেল প্রবলেম। আমরা ইতিমধ্যে একটা ইনস্টিটিউট চালু করেছি, যেখান থেকে আমরা প্রতি মাসে আমরা 30 জন করে এডুকেটেড পার্সনকে আমরা বের করতে পারবো, যারা নাকি ফ্যাক্টরি পরিচালনা করতে পারবেন। তা এরা নারায়ণগঞ্জে আগে এই সুবিধাটা ছিল না, তা আমরা এটাকে করতে পেরেছি। আমাদের সহকর্মীরা আমাকে সহযোগিতা করেছেন। তো এটা যদি আমাদের যদি কার্যক্রম যদি চলতে থাকে, এটা মাত্র একটা ব্যাচ আমাদের এখন চলছে, ভবিষ্যতে আরো বেশি চলবে। এবং এটাকে আমরা করেছি এইভাবে, আমরা ইউনিয়নের সহযোগিতা নিয়েছি, এবং এখান থেকে যারা ভালো রেজাল্ট করবে তারা কিন্তু অটোমেটিকলি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে তারা সুযোগ পাবে। আরো ভালো কোয়ালিটি সম্পন্ন কাজ যেন তারা করতে পারে, আমরা তার জন্য দিয়েছি। সাধারণত এই দায়িত্বগুলি সবসময় মালিকরা নেয়। তা উদ্যোক্তা যদি আজকে ফ্যাক্টরিতে বসে কাজ করে, তাহলে কিন্তু সে মার্কেটিং করতে পারে না। প্রত্যেকটা ফ্যাক্টরির উদ্যোক্তাকে কিন্তু বাইরে গিয়ে এখন মার্কেটিং করতে হয়। তো সেই সময়টা ফ্যাক্টরিটা গ্যাপ পড়ে, আর সেই সময় বিভিন্ন শ্রমিক অসন্তোষ দেখা যায়। সেই সময়টাই বিভিন্ন শ্রমিক, কারণ মিড লেভেলটা কিন্তু খুব ভালো ম্যানেজমেন্টটা জানতো না। বিকেএমই যৌথভাবে বসে যে কোনো প্রবলেমকেই আমরা সমস্যার সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা কালচার। এটা আমাদের নারায়ণগঞ্জে সম্ভব হয়েছে। ঢাকায় একটা অঞ্চলে শুধু এখন পর্যন্ত মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়, সেটা হচ্ছে আশুলিয়া অঞ্চলটায়। আশুলিয়া অঞ্চলে যেটা ডিস্টার্ব হয়, সেটাও কিন্তু এখন বর্তমানে বেশ কিছুদিন ধরে একটু ঠান্ডা পরিস্থিতি আছে। তা আমাদের দেশের লোকজন কাজ করতে চায়। আজকে যদি আপনি বাইরে যান, বাইরে কিন্তু দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, এমনকি আফ্রিকা পর্যন্ত আমাদের বাঙালিরাই কিন্তু সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট করছে। সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট কিন্তু তাদের করছে। এরা চাইনিজ শ্রমিককে ছেড়ে দিয়ে এখন সব বাঙালি দেশি শ্রমিক নেয়। যেই ওখানে যায়, যেইভাবেই যায়, সে কিন্তু একটা চাকরি পেয়ে যায়। তা আমাদের কিন্তু শ্রম দিতে আমাদের দেশের জনগণ জানে। এই শ্রমকে বাধা দেওয়াটা, যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে তো আমি কখনোই রাজনীতিবিদ বলবো না, যারা নাকি এটাকে ক্ষতিগ্রস্ত করছেন। যারা এটাকে ডেভেলপ করছেন তারাই সত্যিকারী রাজনীতিবিদ, যারা এটাকে সহযোগিতা করবেন। রাজনীতিতে কোনো পেশা হতে পারে না,
যে দেশের সব লোক রাজনীতি করবে তাহলে দেশ ভালো হয়ে যাবে। এটা তো হতে পারে না। রাজনীতিতে এডুকেটেড পার্সন আসতে হবে। রাজনীতি মানে এটা না, রাজনীতি করব আমি, তার জন্য আমি টেন্ডারবাজি করব, এটা রাজনীতির মানে হতে পারে না। আমি ওই দলের সদস্য, তার জন্য আমি রাস্তাঘাট ডেভেলপমেন্টের কাজ আমাকে দখল করে নিতে হবে, এটা রাজনীতি হতে পারে না। এটা কোনো দলেরই সাপোর্ট করা উচিত না। এবং এই লোকটা যখন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এসে যায়, তখন হয়তোবা তারা 5 বছর কাজ করতে পারে, আবার 5 বছর ফ্রাস্ট্রেশনে থাকে। দ্যাট টাইম দে আর টেকিং দ্য অ্যাডিকশন। তখন তারা অ্যাডিকশনে চলে যায়, কারণ সে তো আর সাধারণ জীবনে ফিরে আসতে পারবে না। যে একবার পয়সা কামিয়ে ফেলেছে, সে কখনোই আর সাধারণ জীবনে ফিরে আসতে পারবে না। তখন তারা অ্যাডিকশন ছাড়া অন্য কোনো জায়গায় যেতে পারে না। সেই কারণে কিন্তু আজকে আমাদের দেশ কোনো কোনো ক্ষেত্রে গিয়ে প্রায় সময় আজকে এই অশান্তিগুলি সৃষ্টি হয়। এবার একটু বলি, যেহেতু নারায়ণগঞ্জে আপনার মেজর ব্যবসা, নারায়ণগঞ্জে বর্তমানে মেজর সমস্যা, বড় বড় সমস্যাগুলো এবং সেটা আসলে কি দীর্ঘদিনের সমস্যা কিনা, এই সমস্যা নিরসনে কোনো পদক্ষেপ অতীতের সরকার বর্তমান সরকার নিয়েছে কিনা, বা যদি না নিয়ে থাকে এই সমস্যার কারণে আপনাদেরকে ব্যবসায়ী বা অন্যান্য সেক্টর লোক কি ক্ষতি হচ্ছে, এটার উপরে যদি নারায়ণগঞ্জ থেকে দেবো। নারায়ণগঞ্জ যেমন শিল্পনগরী তেমনই রাজনৈতিক নগরী। ইতিহাস আমরা ভুলে যাই। আজকে ভাষা আন্দোলনের স্টার্টিং কিন্তু এই নারায়ণগঞ্জ থেকে। আজকে আওয়ামী লীগের জন্মও কিন্তু এই নারায়ণগঞ্জ থেকে, এবং স্বাধীনতার যুদ্ধর যে প্রথম ঘোষণাটা, সেটাও কিন্তু নারায়ণগঞ্জ থেকে। আজকে যেখানে জিয়া হলটা অবস্থিত, একসময় সেটা বালুর মাঠ ছিল। এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টিগ্রেশন দিয়েছিলেন, এবং ভাষা আন্দোলনের ইন্টিগ্রেশন উনি দিয়েছিলেন আমাদের 5 নম্বর ঘাটের থেকে জাহাজে ওঠার সময়। তো এই যে নারায়ণগঞ্জে যে একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটা থাকার কারণে কোন কোন মহল এই নারায়ণগঞ্জকে ধ্বংস করেছেন। ধ্বংসের মধ্যে কি ধ্বংস করেছেন? আমাদের নৌবন্দরটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, আমাদের রেল স্টেশনটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের পাটটাকে ধ্বংস করার জন্য আদমজিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এর অল্টারনেটিভটা কিন্তু ব্যবসায়ী সমাজ আবার গড়ে তুলেছে। আদমজিতে 35 লক্ষ শ্রমিক কর্মহারা হয়েছিল, তার অল্টারনেটিভ আমরা কিন্তু বিসিকে এটা কিন্তু একটা নিটপল্লী তৈরি করতে পেরেছি, যেখানে বর্তমানে 3.5 লক্ষ লোক কর্মরত রয়েছে, এবং প্রতিদিন আমরা একটা প্রায় 70 কন্টেনার মাল আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারছি। নারায়ণগঞ্জে কিন্তু আজকে আমি বলবো আমাদের নিট ওয়ারের প্রায় 70% আমরা নারায়ণগঞ্জ থেকে এক্সপোর্ট করে থাকি। নারায়ণগঞ্জে আমরা অল্টারনেটিভ ব্যবসায়ীরা কিছু না কিছু দিতে পেরেছি। আজকে নারায়ণগঞ্জে ভালো একটা স্কুল নেই, আজকে নারায়ণগঞ্জে একটা ইউনিভার্সিটি নেই, এমনকি আমার বিকিমি অফিসটাও সেরকম একটা বিল্ডিং নেই, আমাদের চেম্বারের একটা বিল্ডিং নেই। ইতিমধ্যে আমরা চেম্বারের বিল্ডিং এর কাজটা ধরেছি। আমাদের কোনো ফরেন ডেলিগেশন আসলে আমরা বসাতে পারতাম না কোথাও। আগামী 2 মাসের মধ্যে আমাদের চেম্বার বিল্ডিংটা হয়ে যাবে, এবং আমরা সরকারের কাছে একটা ছোট জায়গা আবেদন করেছি। পিছনে বিকিমির একটা অংশ আছে, সামনে একটা ছোট্ট অংশ যেটা নাকি রাজুকের। সরকার যদি আমাদেরকে এটা দেন, তারা আমাদের সেই ক্যাপাবিলিটি আছে যে আমরা এখানে আমাদের একটা ভবন তৈরি করতে পারবো, এবং তাতে করে আমাদের যে ফরেন বায়াররা অতি সহজেই নারায়ণগঞ্জে আসা যাওয়া করতে পারবেন। এটা তো খুব অবাক বিষয় যে আমাদেরকে মাঝে মাঝে নারায়ণগঞ্জে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে আমাদের বায়ারদেরকে আনতে হয়। এটা একটা হাস্যকর ব্যাপার হতে পারে। আমাদের নারায়ণগঞ্জে একটা স্টেডিয়াম হচ্ছে, শুধুমাত্র এই যানজটের কারণেই এই স্টেডিয়ামে উন্নত মানের খেলা হয় না।
তো এই দিকগুলি আমরা নারায়ণগঞ্জের মানুষ বঞ্চিত। তো এই ক্ষেত্রে নারায়ণগঞ্জে যেহেতু রাজনীতিটা অনেক পুরনো এবং একটা সময় নারায়ণগঞ্জে পতিতালয়ে ছেয়েছিল, তো এইগুলিকে আমরা উৎখাত করতে পেরেছি। এখন আর সেই জিনিস নাই। তা এখন কিছু দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে, যেটা নাকি ক্ষমতার দ্বিধাদ্বন্দ্ব। আমি সবসময় অনুরোধ রাখি যে আমার নারায়ণগঞ্জে 5 জন সংসদ সদস্য আছেন, একজন মেয়র আছেন, তারা এক টেবিলে বসুক এবং আলোচনার মাধ্যমে নারায়ণগঞ্জকে অনেক সুন্দর উন্নয়ন করা যাবে, তিনি যেই দলই থাকুন না কেন। এবং আমরা ব্যবসায়ীরা তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। কিন্তু এই আহ্বানে তারা কেউই সাড়া দিচ্ছেন না বলে আমার মনে হয়। আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি, আপনাদের ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কাস্টমস অফিস, হ্যাঁ, অনেকটা হয়রানিও বলা যায়, যে আমলাতান্ত্রিক জটিলতা, হ্যাঁ, তারপর হচ্ছে চট্টগ্রাম বন্দরে নানা ধরনের আপনাদের ব্যবসায়ীদের হয়রানি স্বীকার করতে হয় বিভিন্ন সমস্যা। এই বিষয়ে কি আপনার কোনো বক্তব্য আছে? বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতা। এটা দেখেন, এটা আমার কথাটা হয়তো অনেকে ভুল বুঝবেন, এটা দুনিয়ায় কোথাও নাই এটা না, দুনিয়ার সব জায়গায় আছে, এমনকি মসজিদ মন্দিরের ভিতরে আছে। যে ভালো আর খারাপ এই দুটো দিয়েই চলতে হবে। তবে যারা খারাপে আছেন তাদেরকে রিয়েলাইজ করা উচিত, যারা আজকে এই অপকর্মগুলির সাথে জড়িত আছেন তাদের ভবিষ্যৎ কিন্তু কখনোই ভালো হবে না। এই রিয়েলাইজেশন আমি মনে করি ধীরে ধীরে কিন্তু অগ্রগতি হচ্ছে। আগে যেরকম একটা পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটা কিন্তু সরকারের অনেক সহায়তায় আমরা কিন্তু অনেক কিছু রিকভার করতে পেরেছি। ওই পরিস্থিতির কারণেই আজকে কিন্তু ইউডি, ইউপি, আমরা বিকিএমই এবং জিএসপি দিয়ে থাকি, বিজিএমই, আমাদেরকে সরকার কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিছুটা, অন্তত আমি বলবো যে আমরা কিন্তু অনেক শান্তি পেয়েছি। এখন কিছু কিছু জায়গায় গন্ডগোল তো আছেই, যেমন পোর্টে বলেন, তারপরে বলবো একটা সিস্টেমে এসে পড়েছে। তারপরে আমার নারায়ণগঞ্জে আগে ইপিপি অফিস ছিল না, এখন ইপিপি অফিস আছে। আমার নারায়ণগঞ্জে ট্যাক্সেশন অফিসটা ছিল না, এখন এটা আছে। কাস্টম অফিস ছিল না, এখন এটা আছে। এই ডেভেলপগুলি হচ্ছে। এই ডেভেলপগুলি হওয়ার জন্য একটু সময় দরকার। তো আমাদের তো শুরু হওয়ার পরেই, যেখানে আজকে সেদিন একটা টকশোতে দেখছিলাম, একদিন বলছিলেন যে আমাদের আসলে যে বয়স 42 বছর, আসলে কি এটা সঠিক কিনা। তো ওনার কথার সাথে আমি একমত যে আমরা যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, স্বাধীনতার পরে 2 বছরে যতটুকু ডেভেলপ হওয়ার কথা, সেই ডেভেলপটুকুই হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে এই 40 বছর যে আমাদেরকে হরণ করে নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে, এবং সবচেয়ে বড় জিনিস ইতিহাসকে যে বিকৃত করা হয়েছে, এই কারণে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারিনি। কারণ বঙ্গবন্ধুর হত্যার পরে যে ইয়াং জেনারেশনটা আজকে কাজ করবে, তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে, এখনো তারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তাদের এই দ্বিধাদ্বন্দ্বের আস্তে আস্তে এটা খোলাসেটা হয়ে যাচ্ছে। এটা যখন বুঝতে পারবে মানুষ, বাংলাদেশকে যখন রিয়েলাইজ করতে পারবে, পাকিস্তানের অত্যাচারগুলি যখন কি করে গেছে, তারা যখন সত্যিকারের ইতিহাসটা জানতে পারবে, কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, এটা যখন রিয়েলাইজ করতে পারবে, তখনই এই দেশের অনেক নোংরামি বন্ধ হয়ে যাবে। এবং আজকে কিন্তু সারা বিশ্বই বলতেছে যে এই দেশ একটা উজ্জ্বল নক্ষত্র হতে যাচ্ছে। এটা আমার কথা না, এটা সারা বিশ্ববাসীর কথা, এটা বিশ্বের ইকোনমিক্সদের কথা, আমাদের দেশের ইকোনমিক্সদের কথা। সুতরাং আমরা যদি ভালো হই, তাহলে আমাদের ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। আপনি ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদেরকে যে আপনার এই মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য primekhobor.com এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।